কুমারের বউ। অনেক আগের কথা, রামপুর গ্রামে কবিতা নামে এক মেয়ে তার মায়ের সাথে থাকতো। তারা অনেক গরিব ছিল। একদিন গ্রামের সব থেকে বড়লোকের মেয়ে উর্মিলার বিয়ে হচ্ছিল। তাদের কাজের লোক কবিতাদের বাড়িতে দাওয়াত দিতে আসে। আজ উর্মি মামনির বিয়ে, আপনারা সবাই অবশ্যই আসবেন। আচ্ছা ভাই, আমরা আসবো। আরে মা, তুই তো জানিস আমার শরীরের অবস্থা, তুই চলে যা দাওয়াতে। মা, আমি কি পরে যাব? আরে, ঘরে এত কাপড় রাখা আছে, যা ইচ্ছে পরে নে তো। কবিতা গোলাপি রঙের একটি জামা পরে নেয়। কবিতা ভুলে যায় যে জামাটি পেছন দিকে ছেঁড়া আছে। সে বিয়েতে পৌঁছে যায়। সেখানে সুন্দর সুন্দর মেয়েরা সুন্দর সুন্দর জামা পরে এসেছিল। তারা সবাই কবিতার ছেঁড়া জামা দেখে হাসি তামাশা করে। কবিতা অনেক মন খারাপ করে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে সে জঙ্গলের দিকে চলে যায়। সেখানে এক আজব প্রাণীর কান্নার শব্দ শুনতে পায়। সে একটি বড় গর্ত দেখতে পায়। সে দেখে যে সেখানে একটি ডাইনোসরের বাচ্চা আটকে আছে। এখনো ডাইনোসর আছে? আরে, আমি কখন কাঁদতে কাঁদতে জঙ্গলে এসেছি, খেয়ালই করিনি। ভালোই হয়েছে, এর প্রাণ বাঁচাতে হবে এখন। কবিতা অনেক কষ্টে ডাইনোসরের প্রাণ বাঁচায়। ডাইনোসর তৃণভোজী ছিল। কবিতা ডাইনোসর নিয়ে তাদের বাড়িতে ফিরে আসে। মিনা আমাকে নিয়ে তামাশা করেছিল, আজ আমার ডাইনোসরের সাহায্যে তাকে উচিত শিক্ষা দিব। কবিতা তার ডাইনোসরে বসে মিনার বাড়িতে যায়। ও তাকে ভয় দেখাতে শুরু করে। মিনা ও তার পরিবার প্রধানের কাছে গিয়ে কবিতার ব্যাপারে অভিযোগ করে। কবিতার মা, কবিতা মিনার অনেক ক্ষতি করেছে, তোমাদের সেটার ক্ষতিপূরণ দিতে হবে। আরে না ভাই, এমন বলবেন না। কবিতা তো ছোট, আমরা অনেক গরিব, আমরা ওদের ক্ষতিপূরণ দিতে পারবো না। আচ্ছা, তাহলে তাকে বিয়ে দিয়ে দাও, আর তার ডাইনোসর তার সাথে তাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দাও, তাহলেই আমরা শান্তি পাবো তার থেকে। কবিতার মা তার থেকে ক্ষমা চায়। কিছুদিনেই কবিতার বিয়ে কুমার নামের এক ছেলের সাথে হয়ে যায়। কিছুদিনের পর কুমারের ব্যবসায় অনেক ক্ষতি হয়। আপনি চিন্তা করছেন কেন? চিন্তা করার কিছুই নেই, আমার তো ডাইনোসর আছে। আপনি গ্রামে গিয়ে এর উপর মানুষ চড়িয়ে টাকা উপার্জন করতে পারবেন, এতে আমাদের সংসারও চলবে। কুমার সেটাই করলো। কবিতা ও ডাইনোসরের সাহায্যে সংসার আবার ভালোভাবে চলতে থাকে। কুমার ও কবিতা সুখী জীবন যাপন করতে থাকে এবং কবিতার জীবন থেকে দারিদ্রতা একেবারে চলে যায়। এই সবই তোমার কারণে হয়েছে, ধন্যবাদ ডাইনোসর। নন্দপুর গ্রামে মোহন নামের এক জুস বিক্রেতা ছিল। পুরো গ্রামে শুধুমাত্র তারই জুসের দোকান ছিল। একদিন মোহনের দোকানের সামনে মমতা নামের এক মহিলা তার জুসের দোকান খুলে। সব গ্রামবাসী তার দোকানের জুস অনেক পছন্দ করত, আর তাই মোহনের উপার্জন কমে যায়। মোহন মমতাকে হিংসা করতে থাকে এবং রাগ করে বলে, কে তুমি? আমার দোকানের সামনে জুস বিক্রি কেন করছো? মমতা মোহনকে বলে, আরে ভাইয়া, আমি এক বিধবা। আমার ছেলে রাজু বেচারাও বৌবা। আমার কাছে অল্প কিছু টাকা ছিল, সেটা দিয়েই আমি জুসার মিক্সার কিনেছি। আমি তোমার ব্যবসায়ের কোনো ক্ষতি করতে চাই না। গ্রামবাসী যার জুস পছন্দ করবে তার থেকেই কিনবে। আচ্ছা আচ্ছা, আমাকে শিখিও না, আমিও দেখবো তুমি এখানে জুস কিভাবে বিক্রি করো। মোহন ফলওয়ালাদের হুমকি দিয়ে আর টাকা দিয়ে মমতার কাছে ফল বিক্রি না করার কথা বলে। মমতা অন্য গ্রাম থেকে ফল এনে জুস বিক্রি করতে শুরু করে। এরপর মোহন গ্রামের বিদ্যুৎ বিভাগের লোকদের নিজের দলে নেয়। বিদ্যুৎ বিভাগের লোকেরা মমতার দোকানে বিদ্যুতের লাইন কেটে দেয়। এখন মমতা বিদ্যুৎ ছাড়া মিক্সার চালাবে কিভাবে, তাই তার দোকান বন্ধ হয়ে যায়। এটি দেখে মোহন মমতাকে বলে, এখন বুঝতে পেরেছো? বিদ্যুৎ নেই তো জুস কিভাবে বানাবে? মমতা তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছু দূর যাবার পর মমতা অজ্ঞান হয়ে যায়। তখনই সেই পথ দিয়ে এক সাধু যাচ্ছিলেন। তিনি রাজুকে কান্না করতে দেখে জিজ্ঞেস করেন, কি হয়েছে বাবা, তুমি কান্না করছো কেন?
রাজু তাকে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে। তুমি কথা বলতে পারো না? আচ্ছা, আমি বুঝেছি। সাধু তার শক্তি দিয়ে এক জাদুর মিক্সার নিয়ে আসে। বাবা, এই মিক্সচারে বিদ্যুতের কোনো প্রয়োজন হবে না। রাজু সাধুকে ধন্যবাদ জানায় আর সাধু সেখান থেকে চলে যায়। মায়ের জ্ঞান ফেরার পর রাজু তাকে সব কথা ইশারায় বলে। তারা দুজনে জাদুর মিক্সার নিয়ে বাড়িতে ফিরে যায়। পরের দিন রাজু একাই জাদুর মিক্সার নিয়ে দোকানে যায় এবং সারাদিন জুস বিক্রি করে। সবাই তার জুস অনেক পছন্দ করত। তার অনেক টাকা উপার্জনও হয়। এটি দেখে মোহন চিন্তিত হয়ে যায় আর রাতে সুযোগ বুঝে মমতার ঘর থেকে সেই মিক্সার চুরি করে নেয়। কিন্তু যখনই সে মিক্সারের সামনে হাত জোর করে মিক্সারটি চলার জন্য প্রার্থনা করে, তখনই মিক্সার তাকে নিজের ভেতর টেনে নেয় আর মোহন গোল গোল ঘুরতে থাকে। তখন রাজু সেখানে আসে আর হাত জোর করে মিক্সারকে থামতে বলে। রাজু হাত জোর করতেই মিক্সার থেমে যায় আর মোহনও বাইরে বেরিয়ে আসে। রাজু ইশারায় মোহনকে বোঝানোর চেষ্টা করে। বাবা, তোমার সব কথা তো বুঝিনি, কিন্তু এটা অবশ্যই বুঝেছি যে তোমাকে ও তোমার মাকে বিরক্ত করার শাস্তি আমি পেয়েছি। এখন আমি তোমাকে কখনোই বিরক্ত করব না ও তোমার কাজে কোনো সমস্যা করব না। এ কথা শুনে রাজু খুশি হয়ে যায়। এরপর থেকে মমতা আর রাজু আবার তাদের দোকানের জুস বিক্রি শুরু করে। ডিম ভাজিওয়ালা সুরজ তার বাবা মায়ের একমাত্র ছেলে ছিল। তার বাবার ডিমের ব্যবসা ছিল। একমাত্র ছেলে হবার কারণে সুরজের কখনো কোনো কাজ করতে হতো না। তার বাবা সব কাজ একলাই সামলে নিত। একবার সুরজের বাবা অসুস্থ হয়ে যায় আর সুরজের মা সুরজকে বলেন, বাবা সুরজ, এখন তোমার বাবার বয়স হয়েছে আর সে তো অসুস্থ। এখন তার দিয়ে ব্যবসা হবে না বাবা। তোমার এখন কিছু করা উচিত। তার কাজের দায়িত্ব নেওয়া প্রয়োজন। কিন্তু মা, আমি তো কোনো কাজ পারিই না। দেখো, যেভাবে তোমার বাবা ফার্ম থেকে ডিম এনে দোকানে সাপ্লাই দিত, তুমিও তেমন করছো না কেন? আচ্ছা মা, কাল সকাল থেকেই আমি কাজ শুরু করব। সুরজ পরের দিন থেকেই কাজ করা শুরু করে দেয়, কিন্তু কোন দোকানে কতটুকু জিনিস দিতে হবে তা সে জানতো না। আর কিছুদিনেই তার কাজ পাওয়া বন্ধ হয়ে যায়। একদিন সুরজের বন্ধু কমল তার কাছে আসে। সুরাজ, কেমন আছো? কি হয়েছে আমাকে বলো। আমি বাবার থেকে তো কাজ শিখিনি, এই কারণে বাবার ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। এখন কেউ আমার থেকে ডিম কিনে না। তাহলে তুমি অন্য কোথাও কাজ করো না কেন? এমন কাজ যেটা তুমি খুব ভালো পারবে, এমন কোনো কাজ আছে? আজকাল স্যান্ডউইচ অনেক ভালো বিক্রি হচ্ছে। তুমি ডিমের স্যান্ডউইচ বানিয়ে বাজারে বিক্রি করো। তুমি কথাটা তো ঠিকই বলেছ। আচ্ছা, আমি কাল থেকেই চেষ্টা করব। সুরজ তার মায়ের কাছে ডিম ভাজা শিখে নেয় আর পাউরুটি কিনে একটি দোকান বানিয়ে কাজ শুরু করে। যখন গ্রাহক আসতো তখন তাদের ডিমের স্যান্ডউইচ বানিয়ে দিত। আরে বাহ, আজ তো অনেক ডিম বিক্রি হয়ে গেছে। প্রথমবার আমি ভালো কিছু করেছি। এই টাকা নিয়ে আমি বাবাকে দেব। সুরজ বাড়ি ফিরে তার উপার্জিত টাকা তার বাবার হাতে দেয়। তার বাবা অনেক খুশি হয়। সাব্বাস বাবা, তোমার মতন ছেলে পেয়ে আমি তো ধন্য হয়ে গেলাম। বাবা, আশীর্বাদ করি তোমার পরিশ্রমে তোমার আরো উন্নতি হবে। কিছুদিনের মধ্যেই সুরজের বানানো স্যান্ডউইচ অনেক বিখ্যাত হয়ে যায় এবং তার উপার্জনও বেড়ে যায়। যার যে কাজ ভালো লাগে তাই করা উচিত। চাঁদপুরে গণেশ নামের এক লোক থাকতো। তার অনেক বড় মেশিনারির দোকান ছিল। সে অনেক পুরনো গাড়ি, পুরনো বড় বড় মেশিন কম দামে কিনে নিত। সেগুলো থেকে কিছু গাড়ি ও মেশিন সে ঠিক করত আর বেশি দামে বিক্রি করে লাভ করত। একদিন এক লোক তার দোকানে আসে।
শুনুন, আমি নতুন রাস্তা বানানোর নতুন কনস্ট্রাকশনের কাজ শুরু করেছি, তাই আমার কাজের জন্য কিছু গাড়ি ও মেশিন লাগবে। হ্যাঁ হ্যাঁ, আসুন ভাই আসুন, এই দেখুন আমার কাছে মেশিন ও গাড়ি আছে। এসব কি ঠিক আছে? মানে কাজ করতে পারবে? এটা কেমন কথা বলছেন স্যার? পুরনো হলেও একদম ঠিক আছে, আপনি চাইলে চালিয়ে দেখে নিন। সেই লোক গণেশের কাছ থেকে কিছু মেশিন ও গাড়ি কিনে নিয়ে যায়। অনেক দিন হয়ে যায়। একদিন গণেশ তার দোকানে বসেছিল, তখন সেই লোক তার দোকানে আসে। স্বাগতম ভাই, স্বাগতম। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? গাড়ি ও মেশিন ঠিক আছে তো? হ্যাঁ ভাই, একদম ঠিক আছে। আজ আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আপনার কাছে কি কোনো রোড রোলার আছে? আপনি 3-4 দিন পরে আসুন না, আপনাকে আমি একটা ভালো রোলার দেব। সেই লোক চলে যাবার পর গণেশ তার দোকানের মেকানিক মহেশকে বলে, মহেশ, যেটা আমরা পিডাব্লিউডি থেকে কিনেছিলাম সেটা ঠিক করে নতুন রং করে দাও। আচ্ছা মালিক। বিকেলে গণেশ বাড়ি ফিরে যায়। ওগো শুনছো? বা দাদা ফোন করেছিল, বাবার শরীর তেমন ভালো না। গণেশ তার স্ত্রীর সাথে তার শ্বশুর বাড়ি চলে যায় এবং তার ছেলে চিন্টুকে দোকানের খেয়াল রাখতে বলে। চিন্টু যখন দোকানে যায় তখন সে রোড রোলার দেখে অবাক হয়ে যায়। তখনই চিন্টুর মাথায় দুষ্টু বুদ্ধি আসে। সে রোলার নিয়ে মার্কেটে চলে যায়। সবাই তাকে দেখে হাসতে থাকে। তখনই হঠাৎ রোড রোলার কন্ট্রোলহীন হয়ে যায়। অনেক চেষ্টা করার পরও সেটি থামে না আর সোজা এক বিল্ডিং ভেঙে ভেতরে চলে যায়। শব্দ শুনে বিল্ডিং এর মালিক বাইরে আসে। আরে, কে তুমি? কোথা থেকে এসেছো? চিন্টু তাকে সব কথা খুলে বলে। বিল্ডিং এর মালিক গণেশকে ফোন করে সেখানে ডাকে। আচ্ছা ভাই, তাহলে ও আপনার ছেলে? আরে ভাই, আপনি তো অবাক করে দিলেন। আমি তো আপনার কাছে রোড রোলার চেয়েছিলাম, আপনি তো আমার বিল্ডিংয়ে পৌঁছে দিলেন। এ কথা শুনে সবাই হাসতে থাকে। শিক্ষা, যার কাজ তারই করা উচিত।